রাতের আকাশে আবার যদি ক্ষেপণাস্ত্রের আলো দেখা যায়, তখন হয়তো প্রশ্নটা শুধু ইরানের হাতে কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে তা নিয়ে থাকবে না, বরং আরো বড় প্রশ্ন সামনে আসবে। যুদ্ধ থেমে থাকার সময়টায় তেহরানকে কে আবার শক্তি সঞ্চয় করতে সাহায্য করছে? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পর এই প্রশ্নের সঙ্গে ক্রমেই জড়িয়ে পড়েছে রাশিয়ার নাম। কারণ একদিকে ইরান ভবিষ্যৎ সংঘাতের জন্য নতুন করে প্রস্তুতির বার্তা দিচ্ছে, অন্যদিকে মস্কো ও তেহরানের মধ্যকার পারমাণবিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার কয়েকটি গুরুত্বপূর্ণ দরজা আবার সক্রিয় হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আগের অস্ত্রভান্ডার নিয়েই তারা মাঠে নামতে চায় না। নতুন প্রজন্মের ওয়ারহেড, বাড়তি পাল্লা, উন্নত নির্ভুলতা এবং আরও বেশি ধ্বংস ক্ষমতার অস্ত্র তৈরির প্রস্তুতির কথা সামনে এসেছে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সামরিক প্রস্তুতি থেমে নেই, বরং সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের অস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নতুন করে সাজানোর চেষ্টা করছে তেহরান। আর ঠিক এমন একটি সময়েই রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের কর্মীরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। বুশেহর প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা অব্যাহত থাকবে। এখান থেকেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া কি ইরানকে আরও শক্তিশালী করে তুলছে? এই প্রশ্নের উত্তর সরাসরি হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্র প্রযুক্তি এক জিনিস নয়। বুশেহর মূলত বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। রাশিয়া বহু বছর ধরেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত। বুশেহরের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণ সম্পন্ন হলে 2 ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রায় 2100 মেগাওয়াট হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে আলাদা। যুদ্ধের পর ইরানের সামনে শুধু বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানি নিরাপত্তার প্রশ্ন নেই। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতিও এখন তাদের হিসাবের অংশ। আর এখানেই রাশিয়ার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বেড়ে যায়। মস্কো ও তেহরানের সম্পর্ক শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সীমাবদ্ধ নেই। জ্বালানি, বাণিজ্য, রেল যোগাযোগ এবং অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়াচ্ছে। রাশিয়া, ইরান, ভারতকে যুক্ত করা উত্তর দক্ষিণ পরিবহন করিডোরও দুই দেশের কৌশলগত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর পাশাপাশি সামরিক সহযোগিতা নিয়েও নানা তথ্য সামনে এসেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাস্পিয়ান সাগর ব্যবহার করে রাশিয়া থেকে ইরানের দিকে বিস্ফোরক, গোলাবারুদ এবং ড্রোন তৈরির বিভিন্ন উপাদান পাঠানো হয়েছে। কিছু ইউরোপীয় ও সরকারি নথির বরাত দিয়ে টিএনটি সহ বিভিন্ন সামগ্রীর কথাও বলা হয়েছে। তবে এই কথিত চালানের বিষয়ে রাশিয়া কিংবা ইরান প্রকাশ্যে কোনো নিশ্চিত স্বীকৃতি দেয়নি। তবুও অভিযোগগুলি যদি সত্যি হয়, তাহলে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বোঝা যায়। অতীতে ইরান থেকে রাশিয়ার দিকে ড্রোন ও সামরিক প্রযুক্তি যাওয়ার অভিযোগ ছিল। এখন উল্টো দিক থেকে ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে প্রয়োজনীয় কিছু উপাদান যাওয়ার দাবি উঠেছে। যুদ্ধের অভিজ্ঞতা এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। শুধু শত্রুর অস্ত্র ধ্বংস করলেই একটি দেশকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়া যায় না। যদি সেই দেশ দ্রুত নতুন অস্ত্র তৈরি করতে পারে, ক্ষতিগ্রস্ত কারখানা সচল করতে পারে এবং সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন করতে পারে, তাহলে যুদ্ধের ক্ষয়ক্ষতি স্থায়ী দুর্বলতায় পরিণত নাও হতে পারে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি একই। যদি তেহরান তার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো দ্রুত পুনর্গঠন করতে পারে, তাহলে ভবিষ্যৎ সংঘাতে তাদের সক্ষমতা আগের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে। আর রাশিয়ার সম্ভাব্য সহায়তা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তবে আসল রহস্যটা আরও গভীরে। সেটি হলো পারমাণবিক সহযোগিতা। মস্কো বরাবরই বলে আসছে, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক সহযোগিতার শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে বুশেহর প্রকল্পে রাশিয়ার অংশগ্রহণও মূলত বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বুশেহর সহ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত থাকবে। এখন পর্যন্ত এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই যে রাশিয়া ইরানকে সরাসরি পারমাণবিক বোমা তৈরি করতে সহায়তা করছে, বরং বুশেহরের মতো বেসামরিক প্রকল্পে রাশিয়া বহু বছর ধরে নির্মাণ, জ্বালানি এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। অতীতেও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাশিয়া ফেরত পাঠানোর ব্যবস্থা ছিল। এর একটি উদ্দেশ্য ছিল ব্যবহৃত জ্বালানি থেকে প্লুটোনিয়াম আলাদা করার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমানো। কিন্তু এখানেই উদ্বেগের জায়গাটি তৈরি হয়। একটি দেশের বেসামরিক পারমাণবিক অবকাঠামো যত বিস্তৃত হয়, সেই দেশের পারমাণবিক বিজ্ঞান, প্রকৌশল, জ্বালানি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত দক্ষতাও তত বাড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচি আগে থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। ফলে রাশিয়া যখন তেহরানের বেসামরিক পারমাণবিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা করে, তখন পশ্চিমা দেশগুলো শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে না।
তারা ভবিষ্যতে ইরানের সামগ্রিক পারমাণবিক সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটিও হিসাব করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক সংঘাতের সময় রোসাটম বুশেহর থেকে কিছু কর্মী সরিয়ে নিয়েছিল। পরে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হলে রুশ বিশেষজ্ঞদের আবার সেখানে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এর অর্থ হলো যুদ্ধের ঝুঁকি থাকা সত্ত্বেও মস্কো বুশেহর প্রকল্প থেকে সরে যাচ্ছে না, বরং প্রকল্পটি চালু রাখার ব্যাপারে রাশিয়ার আগ্রহ রয়েছে। রাজনৈতিক বার্তাটিও স্পষ্ট, ইরানের উপর পশ্চিমা চাপ যত বাড়ুক, রাশিয়া তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে না, বরং মস্কো ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সহযোগিতাকে বৈধ বলে বিবেচনা করছে। কিন্তু পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, উদ্বেগ তৈরি হচ্ছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে। রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি ইরানের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ায়, তাহলে ভবিষ্যতে তেহরানের প্রযুক্তিগত সক্ষমতা কতটা বাড়তে পারে এই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ। ইরান অবশ্য দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিশ্চিত প্রমাণ পাওয়ার কথা প্রকাশ করেনি। কিন্তু অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদনই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপ নয়। কার্যকর অস্ত্র বানাতে ওয়ারহেডের নকশা, সংযোজন এবং সেটিকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়ার সক্ষমতার মতো আরও জটিল প্রযুক্তি প্রয়োজন। অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ মনে করেন ইরানের অতীতে ওয়ারহেড নকশা সম্পর্কিত কিছু সক্ষমতা ছিল। 2003 সালের পর সেই কর্মসূচি বন্ধ হয়েছিল বলে ধারণা করা হলেও পরবর্তী সময়ে পারমাণবিক চুক্তির সংকট এবং নতুন সমঝোতা নিয়ে ব্যর্থতা ইরানের ভবিষ্যৎ উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়ন নিয়েও আলোচনা হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল ইরান খুব অল্প সময়ের মধ্যে একটি পারমাণবিক ডিভাইসের জন্য প্রয়োজনীয় অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতার কাছাকাছি যেতে পারে। ইসরায়েলও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। এরপর আসে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রসঙ্গ। IRGCর বক্তব্য অনুযায়ী ভবিষ্যৎ যুদ্ধ হলে আরও উন্নত ওয়ারহেড, বাড়তি পাল্লা এবং বেশি নির্ভরতার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থাৎ তেহরান শুধু পুরনো অস্ত্রভান্ডার পুনরায় পূরণ করতে চাইছে না, বরং আগের চেয়ে উন্নত সামরিক সক্ষমতা গড়ে তুলতে চাইছে। যদি এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে ড্রোন উৎপাদন, সামরিক শিল্প পুনর্গঠন এবং রাশিয়ার সঙ্গে বাড়তে থাকা প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। একদিকে থাকবে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ড্রোন, আর সঙ্গে থাকবে বড় পারমাণবিক অবকাঠামো, আর পেছনে থাকবে রাশিয়ার সঙ্গে গভীরতর কৌশলগত সম্পর্ক। এই সমীকরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভবিষ্যৎ সংঘাতের হিসাব নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। আর যদি ভবিষ্যতে আবার রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের আগুন জ্বলে ওঠে, তখন হয়তো পুরো বিশ্বের সামনে নতুন হিসাব খুলবে। সেই হিসাবের কেন্দ্রে থাকবে একটি প্রশ্ন, ইরান কি আগের ইরানই আছে, নাকি যুদ্ধের বিরতিতে আরো শক্তিশালী হয়ে ফিরে আসছে? আর তার চেয়েও বড় প্রশ্ন, এই নতুন ইরানের পেছনে রাশিয়ার ভূমিকা ঠিক কতটা? উত্তরটি এখনো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বলছে যুদ্ধের শব্দ থেমে গেলেই যুদ্ধের প্রস্তুতি থেমে যায় না। কখনো কখনো সবচেয়ে বড় প্রস্তুতিটা চলে নীরবতার মধ্যেই।